আজকের গল্প কালো দিঘি। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। বাংলার এক ছোট গ্রাম তমসি। গ্রামটি শান্ত হলেও একটি জায়গা ছিল ভয়ঙ্কর, যা গ্রামের মানুষ এড়িয়ে চলত। জায়গাটি ছিল গ্রামের শেষ প্রান্তে, এক বিরাট দিঘির পাড়ে। দিঘিটির নাম কালো দিঘি। এই দিঘির চারপাশে গাছ ছমছম করা পরিবেশ। রাতে সেখানে কেউ যেত না। গ্রামের মানুষেরা বলতো দিঘির পানিতে কিছু অশুভ শক্তি বাস করে। শত বছর আগে জমিদার নন্দলাল এই দিঘি খনন করিয়েছিলেন, কিন্তু দিঘি খননের সময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেই দিন থেকেই সেখানে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। শহর থেকে আসা তরুণ সায়ন গ্রামের স্কুলের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল। সায়নের জন্য গ্রামের পরিবেশ ছিল মনোরম, তবে গ্রামে আসার কিছুদিন পর থেকেই সে কালো দিঘি সম্পর্কে শুনতে শুরু করে। গ্রামের প্রবীণরা তাকে সতর্ক করেছিল, ওখানে যেও না, যারা গেছে কেউ ফিরে আসেনি। সায়ন এসব কথা বিশ্বাস করত না। সে দৃঢ় সিদ্ধান্ত নিল এই দিঘির রহস্য উদ্ঘাটন করবে। এক পূর্ণিমা রাতে সায়ন দিঘির দিকে রওনা দিল, হাতে শুধু একটি টর্চ লাইট। গ্রামের মানুষ তাকে বাধা দিয়েছিল, কিন্তু সে শুনেনি। রাত তখন গভীর। চাঁদের আলোয় দিঘির পানি কালো কাচের মতো ঝিকঝিক করছিল। দিঘির পাড়ে পৌঁছে সায়ন অনুভব করল বাতাস থেমে গেছে, আশপাশের পরিবেশ যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। টর্চ লাইটের আলো দিঘির পানিতে ফেলে যে কিছু অদ্ভুত ছায়া দেখতে পেল। মনে হলো পানির নিচে কেউ তাকিয়ে আছে। সায়ন কিছুক্ষণ দিঘির পাড়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ সে শুনতে পেল পানির ভেতর থেকে কারো কান্নার আওয়াজ, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সে দিঘির পানিতে হাত ডুবিয়ে রাখল। পানি অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ করেই তার মনে হলো কেউ তার হাত ধরে টানছে। সায়ন ভয় পেয়ে দ্রুত পেছনে সরল, কিন্তু তার হাত থেকে টর্চ লাইট পানিতে পড়ে গেল। টর্চ লাইটটি পানির নিচে জ্বলে উঠল, আর তখনই সায়ন দেখতে পেল পানির নিচে একটি মহিলা মুখ ভেসে উঠছে। তার চুলগুলো লম্বা, মুখের এক পাশ জুড়ে গেছে। সে তাকিয়েছিল সায়নের দিকে। সায়ন গ্রামের লোকেদের কিছু না বলে নিজের ঘরে ফিরে এলো, কিন্তু সেই রাত থেকে তার ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু হলো। সে দেখলো এক মহিলা তাকে ডাকছে, তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। পরদিন সায়ন দিঘির ইতিহাস সম্পর্কে খোঁজ করতে শুরু করলো। সে জানতে পারল জমিদার নন্দলাল দিঘি খননের সময় গ্রামের এক দরিদ্র মহিলা নাম রূপশ্রী জমিদারের অত্যাচারের শিকার হয়েছিল। জমিদার তার উপর নির্যাতন চালায় এবং তাকে দিঘির পানিতে ফেলে দেয়। রূপশ্রী আত্মা সেই দিন থেকেই এই দিঘিতে বন্দী। সায়ন ঠিক করল রূপশ্রীর আত্মাকে মুক্ত করবে। সে একটি পুরনো মন্দিরের পুরোহিতের কাছে গেল। পুরোহিত বললেন, এই আত্মা তান্ত্রিক মন্ত্র দিয়ে আবদ্ধ। তুমি যদি তাকে মুক্তি দিতে চাও, তবে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলতে হবে। সায়ন নির্ভীকভাবে রাজি হয়ে গেল। এক অমাবস্যার রাতে সায়ন দিঘির পাড়ে ফিরে গেল। তার সঙ্গে ছিল একটি প্রদীপ, তন্ত্রমন্ত্র লেখা একটি বই আর পূজার সামগ্রী। পুরোহিত তাকে বলেছিলেন দিঘির পাড়ে বসে মন্ত্র উচ্চারণ করতে হবে। সায়ন দিঘির পাড়ে প্রদীপ জ্বালিয়ে বসে পড়ল। মন্ত্রপাঠ শুরু করার সঙ্গে সঙ্গে দিঘির পানি অস্থির হয়ে উঠল। পানির মধ্যে থেকে বুদবুদ উঠতে লাগলো। তার অদ্ভুত এক গন্ধ ভেসে আসলো। হঠাৎ করে দিঘির মাঝখান থেকে একটি ছায়ামূর্তি উঠে এলো। রূপশ্রীর আত্মা সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল অজস্র ক্রোধ। সায়ন মন্ত্রপাঠ চালিয়ে গেল। রূপশ্রী তার দিকে এগিয়ে এলো। সে চিৎকার করে বলল, তুমি কেন আমাকে মুক্তি দিতে চাইছো? আমি প্রতিশোধ চাই। সায়ন বলল, তোমার প্রতিশোধের আগুন অন্যদের ক্ষতি করছে। আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। মন্ত্র শেষ করার সঙ্গে সঙ্গে রূপশ্রী হঠাৎ থেমে গেল। তার মুখে এক শান্তির অভিব্যক্তি ফুটে উঠল। সে ধীরে ধীরে মাটির উপর ভেঙে পড়ল, আর তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বের হলো, আকাশে মিলিয়ে গেল। সায়ন ফিরে আসার পর থেকে কালো দিঘি নিয়ে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের লোকেরা
জানালো সায়ন তাদের বহু পুরনো অভিশাপ থেকে মুক্ত করেছে। তবে সায়নের জীবনে এক ঘটনা একটি গভীর দাগ ফেলে দিয়েছিল। গ্রামের মানুষ তাকে সম্মানের সঙ্গে স্মরণ করে, আর কালো দিঘি সেটি আজও রহস্যময়, কিন্তু এখন আর ভয়ঙ্কর নয়। সায়ন দিঘির অভিশাপ মুক্ত করলেও তার মনে কিছু প্রশ্ন রয়ে গেছিল। দিঘির পানিতে রূপশ্রীর আত্মা কিভাবে এতদিন ধরে বন্দী ছিল? তান্ত্রিকের সেই মন্ত্র এত শক্তিশালী হলো কিভাবে? একদিন সায়ন পুরোহিতের কাছে ফিরে গেল। পুরোহিত বললেন, তুমি যা দেখেছ তা কেবল শুরু। দিঘির অভিশাপ তো মুক্ত করেছ, কিন্তু সেই অভিশাপের জন্ম যে তান্ত্রিক শক্তি থেকে, তা এখনো জীবিত। সায়নের মনে হলো সে কিছু বড় ভুল করে ফেলেছে। সে জানতে পারল তান্ত্রিক নন্দলালের আত্মাও দিঘির পানির গভীরে লুকিয়ে আছে। রূপশ্রী মুক্তি পেলেও নন্দলালের আত্মা এখনো শক্তি সংগ্রহ করছে। এক রাতে সায়নের ঘরে অদ্ভুত এক ঘটনা ঘটতে শুরু করলো। জানালা নিজে থেকে খুলে গেল, বাতাসের সঙ্গে ভেসে এলো ফিসফিসানি, যেন কেউ তাকে ডাকছে। ঘরের দেওয়ালে রক্ত দিয়ে লেখা উঠল, আমার রাজত্ব ফিরে পেতে চাই। সায়ন আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝল এই তান্ত্রিক শক্তি তাকে সহজে ছাড়বে না। গ্রামের প্রবীণ এক মহিলার কাছ থেকে সায়ন জানতে পারল জমিদারের পুরনো বাড়ি এখনো গ্রামে দাঁড়িয়ে আছে। সেই বাড়ির একটি গোপন কক্ষে তান্ত্রিক নন্দলালের সাধনার সমস্ত সরঞ্জাম রাখা। সেগুলোই তাকে এত শক্তিশালী করেছে। সায়ন ঠিক করল এই ধ্বংসাবশেষে গিয়ে তান্ত্রিকের সমস্ত অস্বস্তি ধ্বংস করবে। সায়ন এবং গ্রামের কয়েকজন সাহসী যুবক রাতের বেলায় ধ্বংসাবশেষে গেল। বাড়িটি ছিল ভাঙাচোরা আর গা ছমছমে। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শব্দ শোনা গেল, যেন কেউ মন্ত্র জপছে। তারা একটি গোপন দরজা খুঁজে পেল। দরজার ওপারে ছিল এক গোপন কক্ষ। কক্ষটির ভেতরে ধূপ, পুরনো মন্ত্র লেখা পাণ্ডুলিপি আর রক্তমাখা পাথর রাখা ছিল। সায়ন বুঝল এই জিনিসগুলোই তান্ত্রিক নন্দলালের আত্মাকে শক্তি যোগাচ্ছে। সায়ন পুরোহিতের কাছ থেকে শেখা মন্ত্র জপ করতে শুরু করলো। হঠাৎ করে পুরো কক্ষ কাঁপতে লাগলো। কক্ষের মাঝখান থেকে কালো ধোঁয়ার মেঘ সৃষ্টি তৈরি হলো। সেই মেঘের ভেতর থেকে এক ভয়ঙ্কর চেহারা ফুটে উঠল। তান্ত্রিক নন্দলালের আত্মা সায়নের দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল অন্ধকার আর ক্রোধ। সে চিৎকার করে বলল, তুমি আমাকে ধ্বংস করতে পারবে না, আমি চিরকাল থেকে যাব। কিন্তু সায়ন ভয় না পেয়ে মন্ত্র জপ চালিয়ে গেল। কক্ষটি কাঁপতে কাঁপতে একসময় ভেঙে পড়তে লাগলো। সায়ন আর তার সঙ্গীরা কোনোভাবে বাইরে বেরিয়ে এলো। তারা দেখল ধ্বংসাবশেষটি ধূলিসাৎ হয়ে গেছে। সেই জায়গা থেকে কালো ধোঁয়া মাটির গভীরে মিলিয়ে গেল। তান্ত্রিক নন্দলালের আত্মা ধ্বংস হওয়ার পর থেকে গ্রাম একেবারে শান্ত হয়ে গেল। কালো দিঘি আর ধ্বংসাবশেষ নিয়ে আর কোনো ভয়াবহ ঘটনা ঘটল না। তান্ত্রিক নন্দলালের আত্মা ধ্বংস হওয়ার পর থেকে গ্রাম একেবারে শান্ত হয়ে গেল। কালো দিঘি আর ধ্বংসাবশেষ নিয়ে আর কোনো ভয়াবহ ঘটনা ঘটল না। সায়ন আবার গ্রামের স্কুলে পড়ানো শুরু করলো, কিন্তু তার জীবনের এই অধ্যায় তাকে এক নতুন উপলব্ধি দিল। সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না, কিছু জিনিস শুধু অনুভবের মাধ্যমে বোঝা যায়। গ্রামের মানুষ তাকে তাদের রক্ষক হিসাবে মনে করে, আর কালো দিঘি সেটি কখনো আছে, কিন্তু সেই দিঘি আর অন্ধকার নয়, বরং গ্রামের মানুষের কাছে এখন এক শান্তির জায়গা। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর গল্পটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের নতুন নতুন গল্প আপনারা সবসময় পেয়ে থাকেন। ধন্যবাদ।